বর্তমানে 118টি মৌলিক পদার্থের মধ্যে সবচেয়ে আলোচিত মৌল ইউরেনিয়াম। কারণ এই ইউরেনিয়াম সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের অন্যতম একটি কারণ। আমরা প্রকৃতিতেই ইউরেনিয়াম পেয়ে থাকি। আমাদের চারপাশের মাটিতে, পানিতে, এমনকি আমাদের শরীরেও ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে, তবে তা খুবই অল্প পরিমাণে। আমাদের সুবিধার কথা বিবেচনা করে খনির আকরিক থেকে বিভিন্ন উপায়ে বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করা হয়। তবে এর দুটি আইসোটোপ আছে, একটি ইউরেনিয়াম 238 এবং অপরটি ইউরেনিয়াম 235। এই প্রাকৃতিক ইউরেনিয়ামের প্রায় 99.3% ইউরেনিয়াম 238 এবং বাকি মাত্র 0.7% ইউরেনিয়াম 235। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করার ক্ষেত্রে 3.5% ইউরেনিয়াম 235 থাকতে হয় এবং পারমাণবিক বোমা তৈরির জন্য থাকার দরকার হয় 90%। তাই প্রাকৃতিকভাবে প্রাপ্ত ইউরেনিয়ামে ইউরেনিয়াম 235-এর ঘনত্ব বৃদ্ধি করার দরকার হয়। ইউরেনিয়াম 235-এর ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট বলে। আজ আমরা জানব এই প্রক্রিয়া কিভাবে কাজ করে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আপনাদের মনে প্রথমেই যে প্রশ্ন আসবে তা হলো, কেন ইউরেনিয়াম 235 এনরিচমেন্ট করার দরকার হয়? এখানে ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 উভয়ই তেজস্ক্রিয় পদার্থ। তবে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে যাদেরকে ফিসাইল বলা হয়, যেগুলো যে কোনো স্পিডে নিউটন, বিশেষ করে থার্মাল নিউটন দিয়ে আঘাত করলেই ভেঙে যায় এবং কম ভরের পদার্থ তৈরি করে, সেই সাথে নিউটন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। এরকম বিক্রিয়াকে ফিশন বিক্রিয়া বলে এবং নির্গত নিউট্রন আরও পরমাণুকে ভেঙে ফেলে। এরকম বিক্রিয়াকে চেইন বিক্রিয়া বলে। এখানে ইউরেনিয়াম 235 ফিসাইল অর্থাৎ নিউট্রনের আঘাতে ভেঙে যায় এবং অপরপক্ষে ইউরেনিয়াম 238 ফিসাইল নয়, তবে এটা ফার্টাইল, মানে এটিকে নিউটনের মাধ্যমে ফিসাইল পদার্থে রূপান্তর করা যায়। যেমন প্লুটোনিয়াম 239 পারমাণবিক চুল্লি এবং বোমা তৈরির জন্য দরকার ফিসাইল পদার্থ। আপনি এখন হয়তো বলবেন, দুটি আইসোটোপ আলাদা করলেই সব ঝামেলা মিটে যায়। তবে এই কাজ প্রায় অসম্ভব, কারণ দুটি আইসোটোপের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। তবে এই প্রক্রিয়ায় কাজে আসে পিওর ফিজিক্স। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মূলত ধীরে ধীরে ইউরেনিয়াম 235-এর পরিমাণ বিশেষ প্রক্রিয়ায় বৃদ্ধি করা হয়। এতে করে সেখানে ইউরেনিয়াম 235-এর ঘনত্ব বেড়ে যায়। তবে এই কাজ সময় সাপেক্ষ এবং জটিল একটি প্রক্রিয়া। কেবল গুটি কয়েক দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। ইউরেনিয়াম এনরিচমেন্টের মূলত দুইটি পদ্ধতি আছে, একটি গ্যাসীয় ডিফিউশন বা ব্যাপন এবং অপরটি গ্যাস সেন্ট্রিফিউজ। আমরা এখানে প্রথমে গ্যাসীয় ডিফিউশন নিয়ে আলোচনা করব, যা 1940 সালের দিকে ব্যবহার করা হতো। এখানে প্রথমে ইউরেনিয়ামকে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করিয়ে ইউরেনিয়াম ফ্লোরাইড গ্যাস তৈরি করা হয়। আমরা এখানে একটি কথা ক্লিয়ার করতে চাই, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238-এ সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকলেও ইউরেনিয়াম 238-এ 3টি নিউট্রন বেশি থাকে। তাই ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238-এর তুলনায় সামান্য হালকা। এই বিষয়টিকেই এখানে কাজে লাগানো হয়। সেই অনুযায়ী ইউরেনিয়াম 238-এর হেক্সাফ্লোরাইড খুবই সামান্য ভারী হবে। আমরা পদার্থবিজ্ঞান থেকে জানতে পারি যে যে সকল কণার ভর তুলনামূলক কম তাদের ব্যাপন বা ডিফিউশন হওয়ার প্রবণতা বেশি। তাই ইউরেনিয়াম 235 হেক্সাফ্লোরাইডের ব্যাপন বা ডিফিউশন কিছুটা বেশি হবে। এজন্য ব্যবহার করা হয় বিশাল সিলিন্ডার,
যেখানে উচ্চচাপে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড প্রবেশ করানো হয় এবং এর ভেতর আলাদা আরেকটি কম্পার্টমেন্ট আছে যেখানে এই গ্যাস ব্যাপিত হতে পারে। ব্যাপন সম্পন্ন হলে এই গ্যাস সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে সেপারেশন ফ্যাক্টর প্রায় 0.0043। তার মানে একবার ব্যাপন ঘটালে আমরা কী হারে ইউরেনিয়াম-235-এর পরিমাণ বৃদ্ধি করতে পারব তা বোঝায়। এখানে প্রতিটি ধাপ সম্পন্ন করলে 0.003% হারে ইউরেনিয়াম-235 এনরিচ করা সম্ভব। আমাদের কাঙ্ক্ষিত রিয়েক্টর ফুয়েল অথবা ওয়েপন গ্রেড ইউরেনিয়াম পেতে এরকম হাজার হাজার ধাপ পুনরাবৃত্তি করা হয়। সেই সাথে এই পদ্ধতি অনেক সময় নেয়। তবে বর্তমান এনরিচমেন্টের জন্য গ্যাস সেন্ট্রিফিউজ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতি অনেকটা আমাদের রক্ত পরীক্ষার সাথে মিলে যায়, যেখানে রক্তকে একটি টেস্ট টিউবে নিয়ে ঘোরালে এর ভারী রক্তকণিকা একদিকে জমা হয় এবং অন্যদিকে প্লাজমা থাকে। একইভাবেই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে সেন্ট্রিফিউজের মধ্যে খুব দ্রুত ঘোরালে সামান্য হালকা ইউরেনিয়াম-235 হেক্সাফ্লোরাইডের ভেতরের দিকে বেশি থাকে। তা বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে সেপারেশন ফ্যাক্টরের মান তুলনামূলক বেশি। এর মান প্রায় 1.5। যেহেতু সেপারেশন ফ্যাক্টরের মান বেশি, তাই অনেক কম স্টেপ সম্পন্ন করেই কাঙ্ক্ষিত মাত্রায় ইউরেনিয়াম-235 পাওয়া যায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনি জেনে অবাক হবেন যে প্রত্যেকটি গতিশীল পদার্থের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে, যা আমরা প্রথম জানতে পারি ডি ব্রগলি হাইপোথিসিস থেকে। আপনারা চাইলে ডি ব্রগলি হাইপোথিসিসের ভিডিও দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।